তাহলে আগের ভিডিওতে মূলত আমরা গ্ল্যান্ডের টাইপগুলোর কথা পড়ছিলাম, যেখানে আমরা লাস্ট যে প্রকারভেদটার কথা জানলাম সেটা হচ্ছে শেপ অনুযায়ী গ্ল্যান্ড দুই প্রকারের হয়। একটা হচ্ছে টিবিউলার গ্ল্যান্ড বা নলাকৃতি গ্রন্থি, আর একটা হচ্ছে স্যাকিউলার গ্ল্যান্ড বা অ্যালভিউলার গ্ল্যান্ড বা অ্যাসিনার গ্ল্যান্ড, যেটাকে আমরা থলি আকৃতির গ্রন্থি বলতে পারি। তা এরপর আমরা এই দুটো টাইপের গ্ল্যান্ডের ভাগগুলোর বিষয়ে পড়বো। টিবিউলার গ্ল্যান্ড এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পল টিবিউলার গ্ল্যান্ড বা সরল নলাকৃতি গ্রন্থি, আর একটা হচ্ছে কম্পাউন্ড টিবিউলার গ্ল্যান্ড বা যৌগিক নলাকৃতি গ্রন্থি। সিমিলারলি স্যাকিউলার গ্ল্যান্ডকেও দুটো ভাগে ভাগ করা হয়, একই রকম সিম্পল স্যাকিউলার গ্ল্যান্ড বা সরল থলি আকৃতির গ্রন্থি, আর একটা হচ্ছে কম্পাউন্ড স্যাকিউলার গ্ল্যান্ড বা যৌগিক থলি আকৃতির গ্রন্থি। তাই এই যে ভাগ দুটো করা হয়েছে, এই ভাগ দুটো মূলত শাখা প্রশাখার উপস্থিতি অনুযায়ী করা হয়েছে। যেমন সিম্পল যখন হবে তখন কিন্তু দেখা যাবে আনব্রাঞ্চ, অর্থাৎ শাখা প্রশাখা বিহীন, আর যৌগিকের ক্ষেত্রে দেখা যাবে ব্রাঞ্চ, অর্থাৎ শাখা প্রশাখা যুক্ত থাকবে। একই ব্যাপার এখানেও তাই, সিম্পল স্যাকুলার গ্ল্যান্ড হচ্ছে আনব্রাঞ্চ, আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু ব্রাঞ্চ দেখতে পাবো। তাই সিম্পল অর্থাৎ আনব্রাঞ্চ টিবিউলার গ্ল্যান্ড এটার কিন্তু দুটো টাইপ হয়। একটা টাইপ যেখানে কি দেখা যায়, যেখানে এই রকমের যে এপিথেলিয়াল টিস্যুটা ছিল সেটা ইনফোল্ডিং হয়ে একটা কিন্তু টিউব তৈরি হয়েছে, এবং দেখতে পাচ্ছি টিউবটা একদম পুরো স্ট্রেট সোজা কিন্তু রয়েছে, সোজা ভাবে রয়েছে, স্ট্রেট রয়েছে। তখনই এই ভাগটাকে আমরা বলবো যে এটা সিম্পল স্ট্রেট টিউবিউলার গ্ল্যান্ড, অর্থাৎ সরল সোজা নলাকৃতি গ্রন্থি, যেটার এক্সাম্পল হচ্ছে আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড একটা আছে যেটা হচ্ছে ক্রিপস অফ লাইবার কুনে, ক্রিপস অফ লাইবার কুনে, সেটা কিন্তু এই সিম্পল স্টেট টিউবুলার গ্ল্যান্ডের মধ্যে পড়ে। আর দ্বিতীয় যে ভাগটা পড়ে সেটা সিম্পল কয়েলড, এটা কিন্তু স্টেট নয়, কয়েলড কুণ্ডলিকৃতি বলা যেতে পারে টিউবুলার গ্ল্যান্ড। অর্থাৎ আমরা দেখতে পাবো কি না, এইরকম যে আবরণী কলার স্তরটা ছিল সেই স্তরের কোষটার ইনফোল্ডিং হয়ে একটা টিউব তো তৈরি হয়েছে, যে টিউবের আবার শেষ প্রান্তটা এরকম ভাঁজ হয়ে একটা কুণ্ডলী গঠন করেছে, সেজন্য এটাকে বলা হয়েছে সিম্পল কয়েল টিউবুলার গ্ল্যান্ড। এটা কিন্তু স্ট্রেট নেই, যদিও এটা মাথায় রাখতে হবে আনব্রাঞ্চ, দুটোই কিন্তু আনব্রাঞ্চ, শাখা প্রশাখা পুরোপুরি বিহীন। এই রকমের গ্ল্যান্ডের এক্সাম্পল বললে আমরা সোয়েট গ্ল্যান্ডের কথা বলবো। সোয়েট গ্ল্যান্ড বা ঘর্ম গ্রন্থির ক্ষেত্রে দেখা যায় যে সেটা কিন্তু একটা স্ট্রেট নলের শেষ প্রান্তটা এবং গুটিয়ে কুণ্ডলী তৈরি করেছে, তাই এটাকে আমরা সিম্পল কয়েল টিউবুলার গ্ল্যান্ড বলছি। আর কম্পাউন্ড টিউবুলার গ্ল্যান্ড যদি বলা হয়, তার মানে এক্ষেত্রে দেখা যাবে কি না, এর আলাদা ভাগ নেই, এক্ষেত্রে ভেতরের দিকে ভাঁজ হয়ে নলাকার যে গঠন তৈরি করেছে তার আবার অসংখ্য রকম শাখা প্রশাখা রয়েছে। এগুলো সব এপিথেলিয়াল টিস্যুর সেলগুলো, এক একটা কোষ। যখন শাখা প্রশাখা যুক্ত টিউবুলার গ্ল্যান্ড তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা কম্পাউন্ড বলছি, অর্থাৎ ব্রাঞ্চ টিউবুলার গ্ল্যান্ডও বলতে পারি। যেটার এক্সাম্পল বললে আমরা কিন্তু যৌগিক টিউবুলার গ্ল্যান্ডের কথা যদি বলা হয় তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কথা বলতে পারি, বা পাক গ্রন্থি বা ব্রুনার্স গ্ল্যান্ড বলা যেতে পারে। ব্রুনার্স গ্ল্যান্ড দুটোই হচ্ছে পরিপাক প্রক্রিয়াতে সাহায্যকারী গ্রন্থি, দুটোই কিন্তু এই রকমের হয়, শাখা প্রশাখা যুক্ত টিউবুলার গ্ল্যান্ড। এদিকে স্যাকিউলার মিটে গেল, এখানে কিন্তু আমরা টিউবুলার গ্ল্যান্ড অর্থাৎ নলাকৃতি গ্রন্থির ভাগটা পরিষ্কার করে নিলাম। দুটো ভাগ, সিম্পল অর্থাৎ শাখা প্রশাখা বিহীন, কম্পাউন্ড শাখা প্রশাখা যুক্ত। কম্পাউন্ডের ক্ষেত্রে এক্সাম্পল আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা ব্রুনার্স গ্ল্যান্ড, আলাদা কোনো মডিফিকেশন নেই।
সিম্পলের ক্ষেত্রে দুটো আছে, একটা সিম্পল স্টেট, একটা সিম্পল কয়েল। স্টেট ক্রিপস অফ লাইভার কোনে, আর সিম্পল কয়েল বললে সোয়েট গ্ল্যান্ড বা কর্মগ্রন্থির কথা বলবো। এদিকে যদি চলে আসে স্যাকিউলার বা অ্যালভিওলার গ্ল্যান্ড, সিম্পল হওয়া মানে এই যদি আমরা ধরি আবরণী কলার স্তরটা, তাহলে সেই স্তরের কোষগুলোর ইনফোল্ডিং হয়ে একটা কিন্তু স্যাক তৈরি হয়েছে, টিউব নয়, এটা নল নয়, থলির ন্যায় গঠন তৈরি করেছে। তখনই সেটাকে আমরা বলবো সিম্পল স্যাকিউলার গ্ল্যান্ড বা সিম্পল অ্যালভিওলার গ্ল্যান্ড, যেটার এক্সাম্পল বললে আমরা প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ডের কথা বলতে পারি। আর কম্পাউন্ড মানে এখানে এরকম সিম্পল এপিথেলিয়ামটা ভেতরের দিকে ইনফোল্ডিং হয়ে যে স্যাক তৈরি করেছে, সেই স্যাকের আবার শাখা রয়েছে, কয়েকটা ব্রাঞ্চ তৈরি করেছে স্যাকটা। এইটার এক্সাম্পল বললে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের কথা বলতে পারি। থাইরয়েড গ্ল্যান্ড সেটা কিন্তু একটা কম্পাউন্ড বা ব্রাঞ্চ স্যাকিউলার গ্ল্যান্ড, শাখা প্রশাখা যুক্ত থলির ন্যায়, থলি যেটার অনেকগুলো আবার শাখা রয়েছে, তাই সেটাকে আমরা বলছি স্যাকিউলার কম্পাউন্ড স্যাকিউলার গ্ল্যান্ড বা কম্পাউন্ড অ্যালভিওলার গ্ল্যান্ড। টিবিউলার গ্ল্যান্ড আর স্যাকিউলার গ্ল্যান্ডের কথা পড়লাম। আর একটা বিশেষ টাইপের গ্ল্যান্ড হয়, এটা স্পেশাল টাইপ বলা যেতে পারে, যেখানে দেখা যায় টিউবিউলার আর স্যাকিউলার দুটোরই কিন্তু মিশ্রণ রয়েছে, সেজন্য নামটাও করা হয়েছে একই রকম ভাবে যে টিউবিউলো স্যাকিউলার গ্ল্যান্ড, বা যেটাকে বলতে পারি নলাকৃতি ও থলি আকৃতি গ্রন্থি দুটোই রয়েছে। এবং অরিজিনালি দেখা যায় যেটা, এটা কিন্তু একটা ব্রাঞ্চ টিউবিউলার গ্ল্যান্ড। ব্রাঞ্চ টিউবিউলার গ্ল্যান্ড মানে নলের মতন গঠন তৈরি করেছে, তারপর সেগুলো অসংখ্য রকম শাখা প্রশাখা যুক্ত। এক্সট্রা যেটা দেখা যায়, এটা তো একটা ব্রাঞ্চ টিউবুলার গ্ল্যান্ড, দেখা যায় সেই প্রান্তগুলো কিন্তু ফুলে থলির ন্যায় গঠন তৈরি করেছে, সেই জন্য এটা তখন আবার স্যাকিউলার কথাটাও বলা হচ্ছে টিউবুলারের সঙ্গে। তার মানে টিউবিউলো স্যাকিউলার গ্ল্যান্ড মানে নলাকৃতি গ্রন্থিটার প্রান্ত দেশগুলো যখন স্ফীত হয়ে থলির ন্যায় গঠন তৈরি করেছে, তখন সেটাকে আমরা টিউবিউলো স্যাকিউলার গ্ল্যান্ড বলবো। সবটাই ভাঁজ হয়ে গিয়ে এই রকমের গঠনটা তৈরি করেছে আবরণী কলাটায়। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা সেই আবরণী কলার কোষগুলো, প্রত্যেকটাতে নিউক্লিয়াস রয়েছে। এই ধরনের গ্ল্যান্ডের উদাহরণ আমাদের ভালো করে জেনে রাখতে হবে, যে গ্ল্যান্ডের মধ্যে নলের ন্যায় গঠন আবার থলির ন্যায় গঠন, দুই রকমের গঠনই একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম গ্ল্যান্ডের এক্সাম্পল বললে আমরা বলবো আমাদের ম্যামারি গ্ল্যান্ড, বা যেটাকে স্তন গ্রন্থি বলা হয়, সেটা হবে। এছাড়া আমরা স্যালাইভারি গ্ল্যান্ডের কথাও বলতে পারি। এই দুটো গ্ল্যান্ডই কিন্তু টিউবিউলার স্যাকুলার গ্ল্যান্ডের মধ্যে পড়ে, অর্থাৎ টিউবিউলার গ্ল্যান্ড এবং স্যাকুলার গ্ল্যান্ড দুটোর প্রপার্টি বা দুটোর বৈশিষ্ট্যই কিন্তু এই প্রকারের গ্রন্থিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই দুটো স্পেশাল এপিথেলিয়াল টিস্যুর কথা পড়ব। প্রথমে আমরা ট্রানজিশনাল এপিথেলিয়াম বা এটাকে ইউরেথ্রাল এপিথেলিয়ামও বলা হয়। কেন বলা হয় সেটা আমরা পড়লেই জানতে পারবো, বা এটাকে বাংলায় পরিবৃত্তীয় আবরণী কলা বলা হয়। তা এটার ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু দেখা যায় যেটা অনেকগুলো স্তরে, অনেকগুলো মানে এটা কিন্তু মাল্টি লেয়ার, মাল্টিপল লেয়ার দেখতে পাই। মাল্টিপল বলতে সেটা মূলত 3 থেকে 4টে কিন্তু স্তর থাকে। 3 থেকে 4টে স্তরে কোষগুলো সজ্জিত থাকে। একদম তলায় তো থাকে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা, যেটা একটা নন সেলুলার মেমব্রেন, অকোষীয় পর্দা, বেসমেন্ট মেমব্রেন। তার উপরে একটা স্তরে কোষগুলো সজ্জিত থাকে,
যেগুলো মূলত ঘনকাকার আকৃতির হয়ে থাকে। তারপর তার উপরে আরেকটা স্তরে কোষ সজ্জিত থাকে, যেগুলো অনেকটা বহুভুজাকার হয়ে থাকে, আর একদম উপরের দিকে এরকম ফ্ল্যাট শেপ সেলগুলো সজ্জিত থাকে। 3 থেকে 4টে স্তরে থাকে, যার মধ্যে একদম নিচের দিকে থাকা স্তরটাকে বলা হয় বেসাল লেয়ার, যেটা মূলত দুটো কাজ করে। এটা মূলত টোটাল যে টিস্যুটা, সেই টিস্যুটাকে অ্যাটাচমেন্ট করে রাখে বা সেই টিস্যুটাকে আটকে রাখে বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে, তাহলে হেল্প ইন অ্যাটাচমেন্ট টু বেসমেন্ট মেমব্রেন আর অ্যাড নিউ সেল, নতুন কোষ কিন্তু তৈরি করে। তার কারণে এই লোয়ার মোস্ট যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারের সেলগুলো বিভাজিত হয়, ডিভিশন হয়ে সেল ডিভিশন হয়ে নতুন সেল অ্যাড করে। তাহলে একদম তলার দিকে স্তরটাকে বলা হচ্ছে বেসাল লেয়ার, যে স্তরটা দুটো কাজ, এক হচ্ছে গোটা টিস্যুটাকে বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে আটকে রাখা, অ্যাটাচ করে রাখা, আর দ্বিতীয় হচ্ছে নতুন সেল অ্যাড করা। মাঝখানে যে স্তরটা রয়েছে এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট লেয়ার। ইন্টারমিডিয়েট লেয়ার এ মূলত যে কাজটা করে সেটা হচ্ছে সিক্রিশন বা ক্ষরণ ক্রিয়া সম্পন্ন করে, মূলত কেরাটিন ক্ষরণ করে, কেরাটিন জাতীয় প্রোটিন ক্ষরণ করা দ্বিতীয় লেয়ারটার কাজ, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট লেয়ার না বলে মিডিল লেয়ারও বলতে পারি, মধ্যস্তর। আর একদম উপরের দিকে যেটা রয়েছে ফ্ল্যাট শেপ সেল নিয়ে, এটাকে বলা হয় সুপারফিশিয়াল লেয়ার। একদম উপরের স্তর, যে স্তরটা কিন্তু মূলত ওপেন হয়ে থাকে, এক্সপোজড হয়ে থাকে বলা যেতে পারে। এর ভেতরের দিকটাতে অ্যাকচুয়ালি লুমেনটা বর্তমান থাকে। সুপারফিশিয়াল লেয়ার এটা কিন্তু মূলত প্রোটেকশন প্রোভাইড করে, অর্থাৎ নিচের স্তরের কোষগুলোকে রক্ষা করে, উপরে ও মূলত আঘাতগুলোকে, সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলোকে নিজে সহ্য করে নেয়। এই হয়ে গেল ট্রানজিশনাল এপিথেলিয়ামের 3টে স্তরের শ্রেণী বিভাগ। তাহলে দেখতে পাচ্ছি কিনা ট্রানজিশনাল বা পরিবৃত্তীয় আবরণী কলার ক্ষেত্রে অনেকগুলো স্তরে রয়েছে। এটা মূলত নরমাল অবস্থায়। যখন এই টিস্যুটা স্ট্রেচ হয়, মানে প্রসারিত হয়, এটা নরমাল অবস্থায়, অপ্রসারিত অবস্থায়। কিন্তু যখন টিস্যুটা প্রসারিত হয়, অর্থাৎ স্ট্রেচ হয়, দুই প্রান্ত থেকে দুই দিকে প্রসারিত হয়, তখন দেখা যায় কি না এই একাধিক স্তরটা কিন্তু তখন একটা স্তরে রূপান্তরিত হয়। মানে প্রথম অবস্থায় এটা কি অবস্থায় রয়েছে, এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কন্ডিশনে আছে, স্ট্র্যাটিফাইড বা কম্পাউন্ড অবস্থায় রয়েছে, অর্থাৎ অনেকগুলো স্তরে রয়েছে, স্তরীভূত। কিন্তু যদি স্ট্রেচ হয়, প্রসারিত হয়, তখন কি হবে, তাই নিচের যে স্তরটা রয়েছে সেই স্তরটা যদি প্রসারিত হয়, তাহলে কোষগুলোর মাঝে মাঝে গ্যাপ তৈরি হয়ে যাবে। যেমন এই যদি দুটো কোষ তৈরি, তারপর একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, তারপর আবার কোষগুলো রয়েছে, আবার একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, যেহেতু প্রসারিত হয়েছে, টান পড়েছে। আর সেই প্রসারিত হওয়ার পর যে গ্যাপগুলো তৈরি হয়েছে, উপরের কোষগুলো সেই গ্যাপগুলো ঢুকে যাবে। যেমন উপরের এই কোষটা কিন্তু এই জায়গাটা দখল করে নিল, দুটো কোষ, তারপরে এই উপরের এই দুটো কোষ এই জায়গাটা দখল করে নিল, উপরের কোষগুলো এই জায়গা দখল করে নিল। এইভাবে দেখা যায় কি একটা বা ম্যাক্সিমাম এর থেকে আরেকটা বেশি হতে পারে, দুটো স্তরে কিন্তু সবাই সজ্জিত হয়ে গেছে। তাহলে প্রাথমিক অবস্থায় এরা একাধিক স্তরে থাকলেও যখন স্ট্রেচ হয়, প্রসারিত হয়, এবং এই ধরনের টিস্যুগুলো থাকে এমন জায়গায় যে জায়গাগুলো প্রসারিত হয়, সেই জায়গাগুলো কোথায় না, সেই জায়গাগুলোর কথা যদি আমরা বলি, লোকেশনটা আমি জেনে নিই তাহলেই বুঝতে পারবো। এটা মূলত ইউরিনারি ব্লাডার, অর্থাৎ যেটাকে মূত্রাশয় বলা হয়। মূত্রাশয় যখন মূত্র জমে সর্বাধিক পরিমাণে হয়, তখন কিন্তু ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়কে স্ট্রেচ হতে হয়। তখন দেখা যায় কি, তখন এটা স্ট্র্যাটিফাইড অবস্থা থেকে চলে আসে কোথায় না, চলে আসে সিম্পল কন্ডিশনে, মানে সিঙ্গেল লেয়ারে বা ম্যাক্সিমাম দুটো লেয়ারে চলে আসে। যাই হোক, মাল্টিপল লেয়ারটা কিন্তু তখন কমে যায়, সংখ্যাটা, স্তরের সংখ্যা কমে গিয়ে একটা হয়ে যায়, একটা বা দুটো হতে পারে। এছাড়া এটা আমরা ইউরেথ্রাতে দেখতে পাবো, বা যেটাকে গোবিনী বলা হয়, ইউরেথ্রা। এছাড়া আপার পোর্শন অফ ইউরিনারি ডাক্ট, অর্থাৎ মূত্রনালীর উপরের দিকের অংশটাতেও কিন্তু এই ট্রানজিশনাল এপিথেলিয়াম দেখতে পাওয়া যায়, যেটা নর্মাল অবস্থায় মাল্টিপল লেয়ারে থাকলেও যখন স্ট্রেচ হয়, প্রসারিত হয়, তখন দেখা যায় সেটা কিন্তু একটা বা দুটো স্তরে
সজ্জিত হয়ে গেছে কোষগুলো। কিভাবে হচ্ছে না, এই কোষগুলোতে টান পড়লে মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে, উপরের স্তরের কোষগুলো সেই গ্যাপগুলোই ঢুকে যাচ্ছে, তাই স্তরের সংখ্যা কমে যাচ্ছে। তার মানে এই দুটো কন্ডিশনই দেখাচ্ছে, স্ট্র্যাটিফাইড অবস্থাও দেখাচ্ছে আবার সিম্পল অবস্থা দেখাচ্ছে, দুটোর মাঝামাঝি অবস্থায় বলতে পারি। সেই জন্যই নামটা বলা হচ্ছে ট্রানজিশনাল, মানে দুটোর মধ্যবর্তী বলা যেতে পারে, মানে সন্ধিতে রয়েছে, দুটোরই মাঝে রয়েছে। নর্মাল অবস্থায় দেখাচ্ছে স্তরীভূত, আর এমনি অবস্থায় কিন্তু সরল আবরণী কলার মতন ক্যারেক্টার মূলত এক্সপ্রেস করছে, প্রকাশিত করছে। এবং যেহেতু দেখতে পাচ্ছি কি না, আমরা আমাদের যে ইউরিনারি সিস্টেম বা যেটাকে আমরা মানে কি বলা হয় রেচনতন্ত্র, সেই রেচনতন্ত্রের প্রত্যেকটা অংশেই ম্যাক্সিমাম অংশগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য এটাকে ইউরেথ্রাল এপিথেলিয়ামও বলা হয়। হ্যাঁ, মূত্র নালী, মূত্রাশয়, গোপিনী মানে আমাদের এক্সক্রিটরি সিস্টেম বা ইউরিনারি সিস্টেমের ম্যাক্সিমাম পার্টে দেখা যায় বলে এটাকে ইউরেথ্রাল এপিথেলিয়াম মূলত বলা হয়ে থাকে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে জেনে নিলাম ট্রানজিশনাল এপিথেলিয়ামের বিষয়টা। এরপর আমরা আরেকটা যে স্পেশাল এপিথেলিয়াম পড়ে রইল সেটার কথা পড়বো, সেটা হচ্ছে সেন্সরি এপিথেলিয়াম। সেন্সরি বা সংবেদী আবরণী কলা যদি বলা হয়, এই সেন্সরি এপিথেলিয়াম এটা মূলত দেখতে পাওয়া যায় কোথায়? এটা দেখতে পাওয়া যায় আমাদের সেন্স অর্গানগুলোতে, মানে আমাদের স্কিনের এপিডার্মিসে দেখতে পাওয়া যায়, এছাড়া চোখের রেটিনা সেখানে দেখতে পাওয়া যায়, এছাড়া আমাদের মুখগহ্বর যে মিউকোসা স্তর, মিউকোজা লেয়ার অফ বাক্কাল ক্যাভিটি, এছাড়া অলফ্যাক্টরি এপিথেলিয়াম, এই প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাওয়া যায় সেন্সরি এপিথেলিয়াম, সংবেদী। এবং এই সংবেদী আবরণী কলাটা অ্যাকচুয়ালি মডিফাইড কলামনার এপিথেলিয়াম, অর্থাৎ স্তম্ভাকার আবরণী কলারই এটা একটা মডিফিকেশন বলা যেতে পারে। যেখানে দেখা যায় কি না, উপরের দিকে সেন্সরি রোম থাকে, সেন্সরি হেয়ার আপার সারফেসে, যারা কি করে না, যারা উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করে, আর নিচের দিকে কিন্তু নার্ভ ফাইবারের সঙ্গে যুক্ত থাকে, মানে স্নায়ুতন্তু যেটাকে বলা হয়, যেগুলো পরবর্তীকালে মিলিত হয়ে একটা নার্ভ সৃষ্টি করে। তাই কি হয় না, উদ্দীপনাটাকে এই সেন্সরি হেয়ারগুলোর মাধ্যমে সংগ্রহ করে সেই উদ্দীপনাটা কিন্তু পরিবহন করতে পারে। তাহলে এগুলো হচ্ছে নার্ভ ফাইবার বা স্নায়ুতন্তু। তাহলে সেন্সরি আবরণী কলা হচ্ছে এক প্রকারের স্তম্ভাকার আবরণী কলারই মডিফিকেশন, যেখানে দেখা যায় যে কোষগুলোর উপরের সারফেসে সেন্সরি হেয়ার থাকে যারা উদ্দীপনা গ্রহণ করে, এবং নিচের দিকে নার্ভ ফাইবার থাকে যেগুলো পরে মিলিত হয়ে নার্ভ গঠন করে, স্নায়ু। এবং আলটিমেটলি কি করতে পারে এটার দ্বারা না, উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুর মাধ্যমে সেটাকে পরিবহন করতে পারে। তাই এটা সেই সমস্ত জায়গাগুলোই আছে যেগুলো আমাদের খুবই সেন্সিটিভ অর্গান, যেমন আমাদের স্কিন, আমাদের চোখ, হ্যাঁ, এছাড়া আমাদের মুখগহ্বর বাক্কাল ক্যাভিটি যেটা বলা হচ্ছে, এছাড়া আমাদের অলফ্যাক্টরি রিজিয়ন, মানে প্রত্যেকটা সেন্সিটিভ রিজিয়ন, প্রত্যেকটা সংবেদী অঙ্গ যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই দেখতে পাওয়া যায় যে এপিথেলিয়ামটা, এটা কি বলা হয় সেন্সরি এপিথেলিয়াম। তার মানে এর কাজ হচ্ছে কালেকশন and conduction of impulse, nerve impulse, অর্থাৎ উদ্দীপনা কালেকশন করা, সংগ্রহ করা এবং সেগুলোর কন্ডাকশন মানে হচ্ছে পরিবহনে সাহায্য করা। এই দুটো কাজ মূলত সম্পন্ন করে সেন্সরি এপিথেলিয়াম। আর এর আগে আমরা যেটা পড়লাম ট্রানজিশনাল এপিথেলিয়াম বা পরিবৃত্তীয় বা ইউরেথ্রাল এপিথেলিয়াম, ওইটার কাজ মূলত মূত্রের মাধ্যমে যে জলীয় অংশটা আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় সেই অংশটার বেরিয়ে যাওয়াটা আটকায়, যাতে জলের ভারসাম্যটা দেহে বজায় থাকে, এবং দেহের মধ্যে মূত্রের মাধ্যমে যে ক্ষতিকারক পদার্থগুলো আসে সেই ক্ষতিকারক পদার্থগুলোকে দেহের বাইরে বার করতে সাহায্য করে। এক কথায় বলতে পারি ইউরিনারি সিস্টেমের কাজে সাহায্য করে, সেই জন্য নামও হয়েছে ইউরেথ্রাল এপিথেলিয়াম। তাহলে আমরা টোটাল এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার বিষয়ে সম্পূর্ণ জেনে নিয়েছি। এরপর নেক্সট ভিডিও থেকে আমরা যোগ কলা বা কানেকটিভ টিস্যু বিষয়ে আলোচনা করব।